আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত গ্রেপ্তার হয়েছেন। এতে জামাত শিবিরের লোকজন এবং সাধারণ জনতা ব্যাপকভাবে খুশি। কিন্তু আরাফাতের গ্রেফতারের প্রেক্ষাপটে আমি অতি জরুরি কয়েকটা কথা বলতে চাই। জামাত শিবিরের করণীয় সম্পর্কে কোরআন হাদিসের ভিত্তিতে, জুরিসপ্রুডেন্সেরও ভিত্তিতে, ক্রিমিনোলজি, জুরিসপ্রুডেন্স, কোরআন সুন্নাহ সবগুলো একত্র করে আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। দর্শক, আরাফাতের গ্রেপ্তারের প্রেক্ষাপটে বললেও আমার এই আলোচনায় আমি হাসানুল হক ইনুকেও ইনক্লুড করতে চাই, কারণ এই দুইজন জামাত শিবিরের জন্য বড় ধরনের স্পেশাল শত্রু। তারা কি করেছে সে সম্পর্কে কিছু তথ্য প্রথমে দিতে চাই। আপনারা জানলে অবাক হবেন যে শেখ হাসিনা যা করেছে জামাত শিবিরের সাথে, সবকিছু কিন্তু শেখ হাসিনার বুদ্ধিতে হয়নি, এগুলো অনেকের বুদ্ধিতে হয়েছে। জামাত শিবিরের সাথে হাসিনা যা করেছিল তার একটা বড় অংশের বুদ্ধিদাতা ছিল হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন এরা। রাশেদ খান মেনন একটু কম, এ কারণে রাশেদ খান মেননের একটা আলাদা আলোচনা করছি না। আর আরাফাত সাহেব তিনি এমপি হওয়ার আগে কিংবা মন্ত্রী হওয়ার আগেও ভয়ানক ব্যক্তি ছিলেন। আওয়ামী লীগের যে দেশি বিদেশি প্রপাগান্ডা, এই প্রপাগান্ডার অন্যতম নেপথ্যের কারিগর ছিলেন এই আরাফাত। আরাফাত যা করেছে, তার যে বুদ্ধিভিত্তিক অপরাজনীতি, এতে বিএনপি জামাত প্রত্যেক ব্যক্তি তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে বিবেচনা করতে পারে। আরাফাত ইনু এরা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, এভাবে তাদেরকে বিবেচনা করা যায়। খবরটা একটু আগে বলি। আরাফাত আটক। বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার 27 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। এমনকি এই যে একটা তথ্য আপনারা অলরেডি জেনেছেন, সালমান এফ রহমান বলেছে রিমান্ডে যে ভারত আওয়ামী লীগ মিলে আমেরিকাকে কনভিন্স করা সক্ষম হয়েছিল, নইলে 7 জানুয়ারির আগেই আওয়ামী লীগের পতন হতো। তো এই যে আওয়ামী লীগকে কনভিন্স করা, এর অন্যতম নেপথ্যের ব্যক্তি ছিল কিন্তু সালমান এফ রহমানের সাথে এই আরাফাত। অতএব আরাফাত কিন্তু ভয়ঙ্কর লোক, তাকে ছোটখাটো হিসেবে বিবেচনা করলে হবে না। এরপরে তিনি আপনারা জানেন যে ঢাকা 17 আসনে এর আগে এমপি হয়েছেন উপনির্বাচনে, ফারুকের আসনে। সেখানে হিরো আলমই মূলত জিতেছিলেন। হিরো আলমের জেতা আসনটা ছিনতাই করে নিয়েছিল আরাফাত। এই জন্য হিরো আলম নাকি অনেক খুশি আরাফাতের গ্রেপ্তারে। গুলশান থানায় নাকি মিষ্টি নিয়েও যাচ্ছিলেন। এই আরাফাত সর্বশেষ ধৃষ্টতাপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছিল পালাতক অবস্থায় 15 আগস্টকে কেন্দ্র করে। যে এই আরাফাত কি করেছে? আওয়ামী লীগের যত প্রপাগান্ডা জামাত শিবিরের নামে, বিএনপির নামে, জনগণের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক যত ষড়যন্ত্র, সবকিছু করেছে আরাফাতের হাত ধরে। হাসিনা আরাফাতকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বা হাসিনাকে বুদ্ধি দিত আরাফাত। আরাফাতের বুদ্ধি এত। অতএব বিএনপি জামাতের লোকজন প্রত্যেকে আরাফাতকে আপনাদের প্রত্যেকের শত্রু হিসেবে বিবেচনা করতে পারেন। হাসানুল হক ইনু, এই যে দিগন্ত টিভি বন্ধ, ইসলামিক টিভি বন্ধ, পিস টিভি বাংলা বন্ধ, এগুলো সব নেপথ্যের কারিগর ছিলেন কিন্তু এই হাসানুল হক ইনু। এবং 2006 সালে 28 অক্টোবর জামাত শিবিরকে হত্যার অন্যতম কারিগর ছিলেন এই হাসানুল হক ইনু। জামাত শিবিরের নেতাদের জুডিশিয়ালি হত্যা করার, মাওলানা নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান ইত্যাদি ইত্যাদি, তাদের হত্যারও অন্যতম নেপথ্যের কারিগর ছিল এই হাসানুল হক ইনু। জামাতকে নিষিদ্ধ করা, জামাতের নিবন্ধন বাতিল করা, নিবন্ধন বাতিল বা এইসব ইস্যুতে তরিকত ফেডারেশন, অমুক হুজুর তমুক হুজুর, মাইজ ভান্ডারকে সামনে আনা হলো, এগুলোর নেপথ্যের কারিগর কিন্তু হাসানুল হক ইনু। শত শত জামাত শিবির নেতাকর্মীদেরকে হত্যা করার বুদ্ধিও কিন্তু এই ইনুর মাথা থেকে এসেছিল। অতএব এই আরাফাত ইনু কি করেছিল আপনারা বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ, আরাফাত ইনু জামাত শিবিরের জরুরি করণীয়ের মধ্যে একটা হচ্ছে মামলা করতে হবে, ব্যাপকভাবে মামলা করতে হবে, এবং মামলার বিচার হবে, এটা তো করবেই। কিন্তু সবকিছু তারা যে মাত্রার অপরাধ করেছে, এই সবকিছু মামলায় হবে না। অনেক কিছু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে কোরআন সুন্নাহর দু একটা নীতিমালা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। জামাত শিবিরের লোকজন আপনার সূরা নাহলের 126 নম্বর আয়াত পড়বেন, সূরা শুআরার 227 নম্বর আয়াত পড়বেন, যেখানে প্রতিশোধ গ্রহণের বিষয়ে স্পষ্ট বলা আছে।
এর মানে আপনাদেরকে যে পরিমাণ কষ্ট দিয়েছে ন্যায্যতার ভিত্তিতে সে পরিমাণ প্রতিশোধ আপনি নিতে পারবেন, আপনার ব্যক্তিগত অধিকার রয়েছে। তবে সাংগঠনিকভাবে জামাত প্রতিশোধ নেওয়ার পক্ষে নয়, এজন্য সাংগঠনিকভাবে জামাত কিছু করছে না, করবে না, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার চাইলে কিছু প্রতিশোধ নিতে পারবেন। অতএব তাদেরকে রাজনৈতিকভাবে ধরা, রাস্তাঘাটে কোথাও দেখা সাক্ষাৎ হলে একটু আদর আপ্যায়ন করার জন্য যাওয়া, যেরকম হয়েছিল মানিকের ক্ষেত্রে, তো এগুলো আমার মনে হয় যে শরঈ নীতিমালার লঙ্ঘন নয় এবং এটা জায়েজ। এবং জুরিসপ্রুডেন্সেও বা ক্রিমিনোলজিতেও অপরাধ নিয়ন্ত্রণের জন্য সামাজিক বিচার বলতে একটা কথা রয়েছে। যেমন আপনি যদি আদালতে বা থানায় মামলা করতে যান, অনেক সময় পুলিশ কিন্তু বলে যে দেখেন এটা আপনারা রিকনসিলিয়েশন করতে পারেন কিনা। এর মানে সামাজিক বিচার বলতে একটা কথা রয়েছে। সেই সামাজিক বিচারের অংশ হিসেবেও যেহেতু আপনাদের প্রত্যেকের শত্রু বিএনপি জামাত, আপনাদের প্রত্যেকের শত্রু এই আরাফাত ইনু, অতএব তাদেরকে কিছু উত্তম মাধ্যম দেওয়ার ব্যবস্থা আপনার করতে পারেন। এটা কিছুতেই বাড়াবাড়ি নয়, এ বিষয়ে হাদিসও রয়েছে। বিশেষ করে এরকম একটা হাদিসের আমি একটা অংশ পড়ছি, সব পড়ব না। যারা আপনাদের উপর জুলুম করেছিল, একটা দোয়া, ওদের গুনে গুনে রাখুন এবং এক এক করে তাদেরকে ধরা হবে, ছেড়ে দেওয়া হবে না, এরকম বিধান রয়েছে। তা আশা করি দর্শক, এই আরাফাত ইনুর বিষয়ে জামাত শিবিরের জরুরি করণীয় কি, আইনি পদক্ষেপ, মামলা নেয়া, এর সাথে সাথে কিছু সামাজিক বিচারেরও চেষ্টা করা, এটা দেখতে পারেন এবং এর প্রয়োজনীয়তা রয়েছে। এটা রেটারেন্স হিসাবেও কাজ করবে। সামনের দিন তো বিএনপি ক্ষমতায় আসবে, তারা সুযোগ পেলে আপনাদেরকে মারবে। তো এই আরাফাত মানিককে যেরকম শিক্ষা দিয়েছেন, আরাফাত ইনু এদেরকেও যদি কিছুটা শিক্ষা দিতে পারেন, তাহলে ডেটারেন্স হিসেবে কাজ করবে। পরবর্তীতে জামাত শিবিরকে নির্যাতন করতে বিএনপি বা যারা ক্ষমতায় আসবে দ্বিতীয়বার ভাববে। অতএব প্রতিশোধের এই সুযোগ মিস করলে এটা একটা ভুল হবে। সাংগঠনিক প্রতিশোধের কথা বলছি না, যেহেতু আমিরে জামাত নিষেধ করেছে, যেহেতু আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত শত্রু ইনু আরাফাত, অতএব আপনারা ব্যক্তিগতভাবে চেষ্টা করে দেখতে পারেন।